বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন সরকারি উদ্যোগে সারা দেশে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে এসেছি নওপাড়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা হয়তো ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আমার প্রথমে একটু পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে সৈয়দ তাজিম আলী, প্রভাষক ICT, নওপাড়া স্কুল অ্যান্ড কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। আমার বাসা যদিও ঠাকুরগাঁ, আমি বাসা থেকে ক্লাসটা করছি। মোবাইল নাম্বার হচ্ছে 01719469070। তো বন্ধুরা, যারা শিক্ষার্থীরা আছো, তো তারা একটু খেয়াল করে দেখো যে আমরা গত দিনে যে ক্লাস নিয়েছি, সেই ক্লাসের মধ্যে আমরা অলরেডি তৃতীয় অধ্যায় শুরু করে দিয়েছি। আমাদের কয়েকটা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের ক্লাসের তৃতীয় অধ্যায়েরই আজকে তৃতীয় ক্লাস নিব, যেখানে গতদিনে আমরা শিখেছিলাম যে সংখ্যা পদ্ধতির কনভার্সন, রূপান্তর, যে কিভাবে আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। দেখো এখানে যে কনভার্সনগুলো আমরা এগুলো শিখে ফেলছি। আমি পুনরাবৃত্তি একটু করছি যে পূর্বের ক্লাসে আমরা আসলে কী শিখছি। দশমিক সংখ্যাকে বাইনারি করছি, দশমিক সংখ্যাকে অক্টাল রূপান্তর করছি, দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করছি। এটা কাজ শেষ। এরপরে যে কাজটা করছিলাম ঠিক বিপরীত কাজ করছি, অর্থাৎ বাইনারিকে দশমিক। একটু দেখি আমরা এখানে যে বাইনারি, এটাকে আমরা দশমিকে রূপান্তর করছি। অক্টাল, এটাকে আমরা দশমিকে রূপান্তর করছি। হেক্সাডেসিমাল, ডেসিমাল, এটাকে আমরা দশমিকে রূপান্তর করছি। তার মানে আমাদের 6টা কনভার্সনের কাজ হয়ে গেছে। তো আমি গতদিনে যে ক্লাসটা করছিলাম, গতদিনের ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। তো আমি গত ক্লাসের, আমি দুঃখিত যে আমার ক্লাসের অর্ধেক হওয়ার পর থেকেই দেখছি যে লেখাগুলো ঠিকমতো স্পষ্ট বোঝা যাচ্ছিল না নেটের সমস্যার কারণে। তো কাজেই আমি গত ক্লাসের এই কনভার্সনগুলো আরেকটু তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে আরেকটু ধারণা দিব। তারপর আমরা এর পরের যে কনভার্সনগুলো সেগুলোতে চলে যাব। তো আমি তোমাদের একটু বলতে যাচ্ছিলাম যে আমার এই কথাগুলা তোমরা শুনতে পাচ্ছ কি না, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কি না। তোমরা যদি একটু তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, তাহলে আমি একটু উপকৃত হব। তোমরা একটু কমেন্ট লিখো যে আমার এই কথাগুলা ঠিকমতো শোনা যাচ্ছে কি না, অথবা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে না, বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কি না, এটা একটু তোমরা কমেন্ট করে জানো। হ্যাঁ, তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। তো এখানে তোমরা একজন যদি কমেন্ট করে জানো যে কোনো সমস্যা আছে কি না। তো হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না এবং হয়তো আমার সাউন্ড শোনা যাচ্ছে। তো আমি আজকে তোমাদের পড়ায় ফিরে যাই। তো পড়ার মধ্যে আমরা এখন একটু দেখো আমরা যেটা বলছিলাম যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, এটা আগেই করছি। ওর সিস্টেমটা এরকম ছিল যে দশমিক থেকে যখনই বাইনারিতে যাব, ওর ভিত্তি দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পর আমরা সাপোজ একটা উদাহরণ হিসেবে বলি, যেমন যে এরকম দেওয়া আছে 235, এটা একটা দশমিক সংখ্যা। এটাকে আমরা বাইনারিতে তৈরি করব। তাহলে কি করব? তাহলে এই 2 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ দিব, ক্রমান্বয়ে ভাগ দিয়ে ভাগশেষ যেগুলো হবে সেগুলো নিচ থেকে উপর দিকে লিখব। যদি ভগ্নাংশ হয়, অর্থাৎ এইরকম যদি থাকে, এটা আবার 75 লেখা আছে, তাহলে এই যে এটা হচ্ছে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা 2 দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পর যেটা পূর্ণ সংখ্যা হবে সেটা নিচ থেকে উপর দিয়ে, আমার পূর্বের ক্লাসগুলো তোমরা একটু দেখে নিবা। ঠিক একইভাবে এটাকে যদি অক্টালে রূপান্তর করতে বলি, তাহলে 8 দিয়ে ভাগ দিব পূর্ণ সংখ্যা যেটা হবে। দেওয়ার পর যেটা ভাগশেষ থাকবে সেটাকে নিচ থেকে উপর দিকে লিখব, আর যেটা ভগ্নাংশ থাকবে সেটাকে গুণ দিব 8 দিয়ে। দেওয়ার পর আমরা উপর থেকে নিচের দিকে যেটা আছে পূর্ণ সংখ্যা সেটাকে লিখব। ঠিক একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাইলে এটা 16 দিয়ে ভাগ দিব, এটা 16 দিয়ে গুণ দিব, দিয়ে
ভাগশেষগুলোকে নিচ থেকে উপর দিকে লিখবো, আর এখানে পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচের দিকে লিখবো। এগুলো আমার পূর্বের ক্লাসগুলো তোমরা একটু দেখে নিবা। আর গত দিনে আমরা যেটা করছিলাম এরকম একটা উদাহরণ নিয়ে, আমি যেহেতু গত দিনের ক্লাসে আমার একটু সমস্যা ছিল, আমি ক্লাসটা আরেকটু রিপ্লে করতে চাই। সাপোজ একটা উদাহরণ, এরকম একটা অঙ্কও দিছিলাম মনে হয়, যে একটু বড় করে লিখি, 11011.01 এরকম একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা দশমিকে রূপান্তর করতে চাই। তাহলে কিভাবে করব? আজকের প্রক্রিয়াটা আসলে আমাদের যত কনভার্সন আছে, আজকে আমরা যে ক্লাসগুলো করছি এই ক্লাসটাই হচ্ছে জটিল। এরপরে যেগুলো আছে এগুলো খুব সহজ হবে, কারণ এখানে আমাদের অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে হতে পারে, বিশেষ করে অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক যখন কাজটা করব তখন তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তা নাহলে আমাদের এই ইয়াটা আমরা মুখে মুখে এটা সম্ভব হবে না। তো আমি তোমাদেরকে মূলত সিস্টেমগুলো দেখাচ্ছি, নিয়মগুলা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে সেটা হিসাব করে খাতায় উপস্থাপন করে দিবা। তাহলে এখানে দেখো একবার সিস্টেমটা কি, যে সিস্টেম আমরা বলছি এখানে সমান সমান চিহ্ন দিয়ে শুরু হবে। প্রথমে যে কাজটা করবা তোমাদের অত বোঝার প্রয়োজন হবে না, তোমরা এখান থেকেই শুরু করবা। এই যে 1, এই যে প্রথম যে 1 লেখা আছে 1টা লিখবা, এর সাথে গুণন, এই যে 2, আমরা যখন বাইনারি থেকে দশমিকে যাব তখন এই ভিত্তি হচ্ছে 2, এই 2 দিয়ে গুণ দিব, দেওয়ার পরে আবার এই যোগ, দেওয়ার পরে এই 1 গুণন, আবার এই 2 যোগ, এবার 0 গুণন 2 যোগ, এবার এই 1 গুণন 2 যোগ, এবার এই 1 গুণন 2 যোগ, এবার এই 0 গুণন 2 যোগ, এই 1 গুণন 2। আমি কিন্তু সবগুলাই একবার পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সবগুলোকে এইভাবে একসাথে লিখে ফেলছি, তাদের সমস্যা নেই। তোমরা আগে লিখে ফেলো, লিখে ফেলার পর এখন আমরা খেয়াল করে দেখি এইটুকু হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর এইগুলো হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের পূর্ণ সংখ্যা আছে। তো পূর্ণ সংখ্যা যেগুলো হবে সেগুলার এই যে ভিত্তিটা আছে, ভিত্তির উপরে এখান থেকে শুরু করবা। এটা 0 পাওয়ার দিবা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এইভাবে আমরা দিয়ে যাব। আর যেটা হচ্ছে ভগ্নাংশ হবে সেখানে দিবা হচ্ছে -1 অর্থাৎ ইনভার্স 1, -2, এইভাবে যতগুলো থাকবে লিখে যাবা। তাহলে এটা আমাদের সাজানোটা হয়ে গেল। এখন আমি কি কারণে দিলাম এটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। আর আমরা আগে অঙ্কটাই করে ফেলি। তাহলে কি করব? তাহলে যে বিষয়টা হচ্ছে এখন সহজ, যে কি একের সাথে আমরা গুণ করব। কাকে গুণ করব? টু দি পাওয়ার 4। টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2 গুণ করতে হবে। তাহলে 4টা 2 গুণ করলে অবশ্যই 16 হবে। যোগ 1 গুণন কত হবে? 3টা 2 গুণ করলে 8 হবে। যোগ 0 গুণন 4 হবে। যোগ 1 গুণন দিয়েকে 2 হবে। যোগ 1 গুণন টু দি পাওয়ার 0 মানে কি 1। এখন এখানে একটা বিষয়, যে টু দি পাওয়ার 0 মানে 1 কেমন করে হয় এটা আমরা আগেই জানি, আগে বলছিলাম গত দিনে, যে n টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। অর্থাৎ এটা একটা সূচকের নিয়ম, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলেই 1 হবে। এত বিশ্লেষণে আমাদের প্রয়োজন হবে না, আমরা যেখানেই পাওয়ার 0 দেখবো সেটাই হচ্ছে 1। যোগ এবার হচ্ছে 0 গুণন 1/2, কারণ এটা আমরা জানি যে ইনভার্স 1 যেহেতু আছে 1/2। যোগ এবার 1 গুণন, এইখানে খেয়াল করে দেখো এটা কিন্তু পাওয়ার আছে -2 পাওয়ার, তার মানে 2 দুগুণে কত 4, তাহলে 1/4। এবার এটা গুণ করলে কত হবে? 16 যোগ 8 যোগ 0-এর সাথে 4 গুণ করলে কত হবে? 4 যোগ 2 যোগ 1 গুণ করলে 1 যোগ 0-এর সাথে 1 গুণ করলে তো 0ই হবে, তো 0কে 2 দিয়ে ভাগ দিলে 0ই হবে। যোগ 1 গুণ করলে 1কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে 0.25 হবে। তোমরা ক্যালকুলেটর করে নিবা। এবার পূর্ণ সংখ্যা ঠিক 16 8 কত? 24, 24 4 28, 29 30 31, তার মানে পূর্ণ সংখ্যাগুলো আছে 31, তাহলে আমরা 31 লিখলাম। আমি আরেকবার দেখি যে 16 8 24, 24 4 28, 28 দিয়ে সরি এখানে আরেকটা ভুল হচ্ছে, যে আমরা এখানে 0-এর সাথে 4 গুণ করলে কত হবে? এটা 0 হবে, খেয়াল করো। 0-এর সাথে 4 গুণ করলে 0, তাহলে এটা 0 হবে। তাহলে আমাদের সংখ্যাটা হবে কত? যে 16 8 কত? 16 8 24, 24 দিয়ে 26, আর 26 একে 27, তাহলে এখানে আমাদের হলো 27। যোগ এটা যোগ করলে তো এটাই হবে 0.25, তাহলে আমরা এটাকে এখন যদি লিখি তাহলে 27.25, এইটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে এবার আমরা যদি খেয়াল করে দেখি তাহলে কী হবে, যে আমরা একটা বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করলাম, ঠিক এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে নিশ্চয়ই এই মানটাই হবে। তোমরা তো যদি এইটা পূর্ণ সংখ্যা, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষটা 0 নিচ থেকে উপর দিকে, এবং এটা ভগ্নাংশ, এটাকে 2 দিয়ে গুণ দিয়ে
পূর্ণ সংখ্যা যেটা হবে উপর থেকে নিচের দিকে লিখি, তাহলে এই মানটাই পাবো। তোমরা এটা করে দেখতে পারো, পরীক্ষা করে দেখতে পারো। তাহলে এইটা আমরা মান পেলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমি যে এই পাওয়ারগুলো দিলাম, এইটার একটু বিশ্লেষণ আমি দিতে চাই যে এখানে কেন দিলাম। যে আসলে মূলত এগুলো হচ্ছে স্থানীয় মান। এটা একটা বুঝতে হবে তোমাদেরকে, এটা যে একটা স্থানীয় মান। স্থানীয় মান আমরা জানি যে এটা একটা পজিশনাল সংখ্যা। প্রতিটা পজিশনাল সংখ্যারই কিন্তু একটা নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, এদের ভিত্তি আছে। তো এইগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা। কাজেই আমরা যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে মনে করো সাপোজ আমি এখানে লিখছি 524, এটা লিখলাম। তো এইটা যদি আমি এখন তোমাদেরকে বলি যে এটা হচ্ছে কি, এটা একটা দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা হলে আমরা জানি যে এটা যে একক, এটা দশক, এটা শতক, তার মানে এটা 524। এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কিভাবে, যে 5 গুণন 100 যোগ 2 গুণন 10 যোগ 4 গুণন 1, তার মানে এটা এককের ঘরে, এটা দশকের ঘরে, এটা শতকের ঘরে। ঠিক একইভাবে খেয়াল করো যে এটাকে আমরা এইভাবে লেখা যায় যে 5 গুণন 10 টু দি পাওয়ার 2, তার মানে কত, 10 10 100 যোগ 2 গুণন 10 টু দি পাওয়ার 1, তার মানে 10 10 যোগ 4 গুণন 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো যে এই সংখ্যাটাকে আমরা যখন ভেঙে করলাম তখন কিন্তু এর ভিত্তি কত, 10। এই 10-এর উপরে পাওয়ার দিছি, দেখো লাস্টের সংখ্যাটাতে 0 দিছি পাওয়ার, তারপর এটাতে কত দিছি 1, তারপর এটা কত দিছি 2। ঠিক তেমনই এটা যেহেতু বাইনারি সংখ্যা, তাহলে ওর ভিত্তির উপরে আমরা জানি যে এইটা হচ্ছে শেষ সংখ্যা। তাহলে এখানে 1, এই 1-এর উপরে 2 কি আমরা এই 2 এর উপরে ভিত্তি দিলাম 0, তারপরে দিলাম এই পরেরটাতে দিলাম 1, তার মানে এইগুলো হচ্ছে তাদের স্থানীয় মান। তাহলে এই স্থানীয় মানের উপরে আমরা পাওয়ারগুলা দিয়ে গেছি। তাহলে এই যে এই সিস্টেমটার মতোই কিন্তু আমরা এখানে লিখছি, এটা কিন্তু একইভাবে লিখছি। ঠিক এই পাশে যদি দেখি, যেখানে ইনভার্স 1 অর্থাৎ -1 -2, এটা কেন লিখলাম, তো এটা যদি একটু খেয়াল করে দেখো, এটা যে লিখলাম যে -1 কেন দিলাম, তো এটা দিলাম হচ্ছে সাপোজ একটা উদাহরণ, যে এরকম যে দশমিক দেওয়ার পর একটা 5 লিখলাম। এটার অর্থটা কি বোঝায়, যে এটা অর্থ হচ্ছে এরকম যে উপরে একটা আমরা যদি লিখি যে 5/10 লিখা যাবে, এটা না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে 5 × 1/10। তো এটা যদি লেখা যায় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 5 × 10 টু দি পাওয়ার -1, -1 মানেই তো এটা। তাহলে এটা যদি -1 হয় তাহলে নিশ্চয়ই পরের সংখ্যাটা কি হবে, -2 হবে, তারপর -3 হবে। ঠিক একইভাবে এটা তো হচ্ছে কি দশমিক সংখ্যা, এরপরে 10-এর উপরে আমরা তোমার পাওয়ারগুলো দিলাম। তাহলে এখানে যেহেতু এটা কত, এটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা, এর ভিত্তি হচ্ছে 2, এই কারণে 2-এর উপরে আমরা এখানে -1 -2 এভাবে এখন ক্রমান্বয়ে দিয়ে যাব। দেওয়ার পর হিসাব নিকাশ করে যা হবে তাই লিখব। এখানে আরেকটা বিষয় আছে যে অনেক সময় আমরা খেয়াল করি যে এই যে বিশেষ করে এই যে লাইনটা আছে, আমরা যারা ক্যালকুলেটর নিয়ে কাজ করি, ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করি, তারা অনেক সময় ক্যালকুলেটর হাতে নিয়ে আমরা সরাসরি এটা 4 পাওয়ার 4 আছে, তাহলে এখানে আমরা 16কে 16 ডাইরেক্ট বসাই দিই। আবার এখানে 8, এটার সাথে 1 যোগ করলে 8, ডাইরেক্ট এই গুণ করলে 8 হবে, তাহলে এটাই বসাই দিলাম। এখানে 0 দেখতেছি, তো 0-এর সাথে যাই গুণ করে এটা 0 হবে, ডাইরেক্ট বসাই দিলাম। ঠিক একইভাবে এই কাজগুলো করে থাকি। তাতে একটু সমস্যা আছে, যে সমস্যাটা হচ্ছে যে আমরা যেহেতু এটা আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে হয় পরীক্ষায়, তো সৃজনশীল প্রশ্নের আমরা জানি যে সৃজনশীল গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন এগুলো উদ্দীপক থেকে হবে, এবং গ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রয়োগের প্রশ্ন, কাজে এখানে প্রয়োগ করে দেখাইতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে যদি আমি এটা না দিতাম, যেখানে আমি যদি 0 × 4 না দিয়ে ডাইরেক্ট 4 লিখতাম, এখানে হ্যাঁ এটা যদি আমি 4 না দিয়ে যদি আমি ডাইরেক্ট 0 লিখতাম, বা 0-এর সাথে গুণগুলো 0 হবেই, কিন্তু এইটা সমান সমান যে 4 হয়, একটা ছাত্রছাত্রী এটা নাও পারতে পারে। আবার যে এখানে দেখো খেয়াল করে যে এখানে আমরা কি করলাম, টু দি পাওয়ার 0, তো এই টু দি পাওয়ার 0 সমান সমান যে 1, এটা যদি ও না লিখে তাহলে আমরা কেমন করে বুঝবো যে ও বুঝে কি না যে টু দি পাওয়ার 0 সমান সমান 1। তো এই কারণেই যে আমরা প্রয়োগের ক্ষেত্রে সবসময় কি করব, এই যে আমাদের এই একটা লাইন লিখলে তো সমস্যা নেই, তোমরা আগে এই লাইনটাকে ভালো করে বিশ্লেষণ করে লিখবা, এখানে লেখার পরে তারপরে সেখান থেকে তোমরা এই লাইনে চলে আসবা। তোমরা সরাসরি এই কাজটা করিও না, কারণ এটা অনেক সময় আমাদের অনেক স্যারেরা আছে যে এরা নাম্বার কম দিবে। আবার আমাদের এখানে একটা বিষয় হচ্ছে যে যেহেতু প্রয়োগের প্রশ্ন, তো প্রয়োগ করে দেখাবো আমরা যে কোনটা মান কি। তো যাই হোক, এইভাবে আমরা এটা করলাম। এটা হচ্ছে কি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলাম।
ঠিক একইভাবে যদি আমরা অক্টাল থেকে করি, আমি যদিও কতদিনে এগুলো দেখাইছি, আমি আর বিস্তারিত যাইতে চাচ্ছি না, যে আমি একটা যদি যে কোনো একটা সংখ্যা নেই, আমি জাস্ট এরকম একটা দেখাই যে 342.56 এরকম দেওয়া আছে একটা অক্টাল সংখ্যা, তাহলে এটা দশমিকে রূপান্তর করো, তাহলে একই নিয়মে করবো। কী হবে যে 3 গুণন 8 যোগ 4 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 5 গুণন 8 যোগ 6 গুণন 8, আগে ভিত্তি দিয়ে গুণ করে যাব। যার পর খেয়াল করো এই পর্যন্ত হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে এই পর্যন্ত আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে এখানে 0 দিব, এখানে 1 দিব, এখানে 2 দিব, আর এইগুলো ভগ্নাংশ, তার মানে এখানে -1, এখানে -2। এখন তোমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব নিকাশ করবা যে 3 গুণন 8-এর উপরে স্কোয়ার, তার মানে কি 8 64, তাহলে এখানে 64 যোগ 4 গুণন 8 যোগ 2 গুণন 1, এটা খেয়াল করো যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলেই 1, তাহলে এটা লিখবো, যোগ 5 গুণন 1/8 যোগ 6 গুণন 1/64। এখন তোমরা ক্যালকুলেটর নিয়ে ব্যবহার করে এটা গুণ করবা, এটা ভাগ করে করে কাজটা করতে হবে। তাহলে তোমরা সেই হিসেবে এটা করে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে এটা কাজ কমপ্লিট করে। এটা নিয়মটা আমি শুধু হারলাম। এরপরে আসো যে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিকে যাই, তো হেক্সাডেসিমাল সংখ্যা এরকম হতে পারে যে 5 D7.B6 এরকম একটা সংখ্যা আছে, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করো। তাহলে কি করব, তাহলে হচ্ছে যে আমরা যে কাজটা করতে পারি যে একই নিয়ম, এটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিকে যাচ্ছি, তাহলে আমরা এখানে 5 গুণন 16 যোগ D গুণন 16 যোগ 7 গুণন 16 যোগ B গুণন 16 যোগ 6 গুণন 16 দেওয়ার পর এবার কি করব, ক্যালকুলেটর এখানে এখানে আমরা তাহলে এখন পাওয়ার দিব। পাওয়ার কি দিব, যে এখান থেকে এই 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে এই পর্যন্ত, তাহলে আমি এখানে 0, এখানে 1, এখানে 2, আর এই পাশে যেহেতু এগুলো ভগ্নাংশ, তাহলে এখানে -1 -2 দেওয়ার পর এবার আমরা কি করবো, 5 গুণন 16 গুণ করব, তাহলে নিশ্চয়ই 256 হবে। ডি এর মান কত, 13, তাহলে এখানে 13 বসাবো এবার, গুণন 16কে 16 যোগ 7 গুণন, আমরা জানি এটা সমান 1, যে কোনো পাওয়ার 0 হলে 1, যোগ বি এর মান কত 11, তাহলে 11 গুণন 1/16 যোগ 6 গুণন 1/256, 16 উপরে স্কোয়ার আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো নিয়মটা বুঝে গেছো, এখন তোমরা একটু ক্যালকুলেটর হাতে নিবা, নিয়ে এই হিসাব নিকাশটা করবা, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক রূপান্তর এটা আসলে ক্যালকুলেটর ছাড়া সম্ভব হবে না এইভাবে, আর অন্যগুলোতে আমাদের লাগবে না। কারণ আর আমাদের যত কনভার্সন আছে, এই কনভার্সনের মধ্যে এই কনভার্সনটাই হচ্ছে একটু জটিল, মানে এখানে হিসাব নিকাশটা বেশি। তো নিয়মটা একই, নিয়মটা সহজ, তোমরা ওই নিয়ম মোতাবেক ক্যালকুলেটর হাতে নিয়ে হিসাব নিকাশটা কমপ্লিট করে নেবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমরা 6টা কনভার্সন শেষ করছি। আমি গতদিনেই এটা করাইছি, তারপর আজকে আমি গতদিনে যেহেতু আমার একটু সমস্যা ছিল, এই কারণেই আজকে এটা সমস্যা বলতে আমার নেটের সমস্যা ছিল, তোমার লেখাগুলো বুঝতে পারোনি, এই কারণেই আমি আজকে এখন তোমরা আসলে বুঝতে পারছো কিনা তাও জানি না। আমি 1 মিনিট একটু দেখি, তোমাদের কমেন্টগুলো দেখে নিই, যে কেউ তোমাদের নিশ্চয়ই সমস্যা হচ্ছে না মনে হয়। হ্যাঁ, তোমরা এবার তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আসো যে এরপরে যেটা আছে, যে আজকে আমরা জানি যে এখনকার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 7 নম্বর কনভার্সনে যাব। 7 নম্বর কনভার্সন মানে হচ্ছে অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল, অর্থাৎ আমরা একটা বাইনারি সংখ্যা থেকে অক্টাল, এখানে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল। কিভাবে একটা বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায় এই প্রক্রিয়াটা দেখব। শিক্ষার্থীরা, তোমরা একটু কমেন্ট করো, জানাও যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না, আমি ঠিক বুঝতে পারছি না। যারা লাইনে আছো হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল। তো এই প্রক্রিয়াটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এবার খেয়াল করে দেখো
যে আমরা কীভাবে করব, খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব সহজ একটা প্রক্রিয়া। সেটা হচ্ছে যে বাইনারি থেকে যখনই আমরা অক্টাল সংখ্যা পেতে যাব, তাহলে নিশ্চয়ই একটা বাইনারি সংখ্যা আমরা লিখব। যে এরকম একটা সংখ্যা লিখলাম 1.1.0.1.1.1.10.1.1 হতে পারে, যেটা যত বড় সংখ্যাই হোক আমরা করতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই। বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করব। তো আজকে এই নিয়মটা আমরা করব, একটু ভালো করে খেয়াল করো যে এখানে আমরা বাইনারি থেকে অক্টালে কীভাবে যাব। তো এর একটা নিয়ম হচ্ছে, সহজ একটা হিসাব। যে নিয়মটা আগে বলি, নিয়ম হচ্ছে আসলে মূলত যে কোনো অক্টাল বাইনারি থেকে অক্টাল সংখ্যা গেলেই আমাদের বাইনারির সাথে একটা অক্টালের সম্পর্কই হচ্ছে 3 বিটের সম্পর্ক, অর্থাৎ 3 বিট আমাদেরকে সাজায় নিতে হবে। যে কীভাবে সাজাবো, যে যদি এটা পূর্ণ সংখ্যা হয়, মানে এইটুকু যদি না থাকতো, তাহলে আমরা এই যে ডান দিক থেকে বাম দিকে ক্রমান্বয়ে 3টা করে বিট সাজায় নিতাম। যেমন যদি এখন আমি একসাথে যেহেতু করছি, আমি একসাথেই দেখাই যাচ্ছি যে আমি এটা কীভাবে করব। যে এটা যেহেতু পূর্ণ সংখ্যা এইটুকু, তো কাজেই দশমিকের জায়গায় দশমিকটা রেখে দিব। দেওয়ার পর এইখানে আমরা এই ডান দিক থেকে বাম দিকে 1 2 3 1 1 1 এই 3টা আগে সাজাই নিলাম। তারপরে কি আছে যে 0 1 0 এই 3টা দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে 1 1, এখানে 2টা আছে, তাহলে আমার 3টা সাজাই নিতে হবে। 3টা কেন নিব এটার ব্যাখ্যা আমি দিব। তো তোমরা এখানে একটু খেয়াল করো যে আমরা 3 বিট করে সাজা নিলাম, এইখান থেকে এই পাশে না, আমরা আসলে পিছন দিক থেকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে ডান দিক থেকে বাম দিকে সাজাবো, আর যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে সাজাবো। তো দেখো যে আমরা কিভাবে এবার ডান দিক থেকে বাম দিকে সাজাই। এটা ডান দিকে থেকে বাম দিকে আমরা সাজানো হয়ে গেল। এবার আমরা কি করব, বাম দিক থেকে ডান দিকে। তাহলে এখানে দেখো খেয়াল করে 1 0 1 3টা নিলাম, থাকলো কি 1। এরপরে কি করব, 3টা তৈরি করতে গেলে আমাকে আরও ডান দিকে 2টা শূন্য দিয়ে 3টা বানাই নিতে হবে। তো নেওয়ার পর এখন আমরা কি করব, যে এখন যে সংখ্যাটা তৈরি হলো এই সংখ্যাটা আসলে কি সংখ্যা, যে এটা আসলে মূলত বাইনারি সংখ্যাই আছে। এটা জাস্ট আমরা সাজাই নিলাম কিসের জন্য, যে আমরা আসলে মূলত অক্টাল সংখ্যায় যাব। এই অক্টাল সংখ্যার নিয়মই হচ্ছে যে আমাদেরকে 3 বিট করে সাজাই নিতে হবে, তারপরে এখানে আমরা অক্টালের সংখ্যার মান লিখে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো খেয়াল করে যে এইটা এই পর্যন্ত হয়ে গেল। এখন আমি কি করব, যে এখন যে কাজ সেটা হচ্ছে এইটা কতর মান, এই বাইনারি মানটা কতর মান এইটা আমাদেরকে জানতে হবে। আমরা পাশে কিন্তু লিখেও দিতে পারি যে এটা 3 বিট করে সাজিয়ে পাই, 3 বিট করে সাজিয়ে পাই, এইটা আমরা লিখে দিতে পারি। তো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে দেখো যে এবার আমরা মানগুলা লিখবো, কোনটা কত মান, তো এটা কোথায় পাবো, যেটা আমাদের বইয়ের তালিকা দেওয়া আছে, অথবা আমরা এটা বিভিন্ন সিস্টেমও করে নিতে পারি। সেই সিস্টেমগুলো হচ্ছে যেমন আমরা সংক্ষিপ্ত যে নিয়মটা জানি, যে বাইনারিতে যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা এই যে 1 2 4 8 এরকম একটা সিস্টেমে বের করতে পারি। যে 1 2 4, যদি একটা খেয়াল করো যে আমরা এখানে কয় বিটে, 3 বিটে, তাহলে এই যে 1 2 4 এর মধ্যে থেকে হয়ে যাবে। কেমন করে, যেখানে 1 1 1 3টা 1 আছে, তাহলে এই 3টা সংখ্যার নিচে যদি 3টা 1 দিয়ে রাখি, তাহলে খেয়াল করো এই তিনোটাই কিন্তু অ্যাক্টিভ অবস্থায় যেহেতু আছে 1 আছে, কাজেই এই সংখ্যা 3টা যোগ করলে যা হবে এটা হচ্ছে ততর মান। তাহলে এখানে খেয়াল করো 4 দিয়ে 6 রেখে 7, তাহলে এটা হচ্ছে 7-এর মান। 0 1 0, তার মানে এটাও 0 আছে এটাও 0 আছে, তাহলে 0 1 0 কার নিচে 1 আছে, যে 2 এর নিচে আছে, তার মানে এটা 2। এটা হচ্ছে কি 0 1 1 0 1 1, তাহলে এখানে খেয়াল করে দেখো যে কার কার নিচে 1 আছে, যে 2 এর নিচে আর 1-এর নিচে, তার মানে 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে এটা হচ্ছে 3-এর মান। আমরা সহজভাবে বের করতে পারবো এটা কার মান, যে 1 0 1, এখান থেকে আমরা যদি দেখি যে 1 0 1 এটা কার মান, যে 1 কার নিচে আছে, 4-এর নিচে আছে, 1-এর নিচে আছে, তাহলে খেয়াল করে দেখো 4 আর 1 কত হয় 5, তার মানে এটা 5-এর মান। এটা কার মান, যে 1 0 0 কার নিচে 1 আছে, 4-এর নিচে, তার মানে এটা 4-এর মান। তাহলে অলরেডি আমরা মানগুলো পেয়ে গেছি। এখন আমরা এটা সরাসরি উত্তরটা এইভাবে লিখতে পারি, না এটা আমরা মূল যে সংখ্যাটা পেলাম সেটা কত, যে 327.54, এইটা আসলে একটা অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। এখন অ্যান্সার লেখার সময় আমরা এই সংখ্যাটা লিখে, অ্যান্সার লেখার সময় এই সংখ্যাটা লিখে এখানে লিখে দিব, বা এই যে পরে লিখে দেবো এটা এত, এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে
এটা একটা সহজ প্রক্রিয়া। যে আমরা প্রথম কাজ কি, যে প্রথম কাজ হচ্ছে আমরা 3 বিট করে আমরা এখানে আগে 3 বিট করে সাজাই নিব। নেওয়ার পর আমরা শুধুমাত্র ওর মানগুলা, এই যে 111 কার মান, এই মানটা আমাদেরকে জানতে হবে। যদি তোমাদের জানা থাকে তুমি সরাসরি লিখতে পারছো, জানা থাকলে তুমি এখান থেকে বের করে নিতে পারবা। যেহেতু আমরা সিস্টেমটা যে দেখাইলাম সেভাবে তোমরা এখান থেকে বের করে নিয়ে এখানে মানটা বসাই দিতে পারবা। এটা হচ্ছে যে বাইনারি থেকে অক্টাল। বিষয়টা হচ্ছে যে আমি 3 বিট করে নিলাম কেন, যে 3 বিট করে নিলাম যে কারণে, এটার যুক্তি আছে। যে যুক্তিটা হচ্ছে এরকম, যে আমরা জানি যে 3 বিট দিয়ে সর্বোচ্চ 8টা কোড তৈরি করা যায়। যেমন খেয়াল করে দেখো যে আমি একটা বিট দিয়ে সর্বোচ্চ 2টা কোড তৈরি করতে পারি, 0 আর 1, এর বেশি করা যাবে না। যদি আমি 2টা বিট দিয়ে সাজানো শুরু করি তাহলে এরকম করে সর্বোচ্চ 4টা কোড তৈরি করা যাবে, এরকম, এর থেকে বেশি যাবে না। যদি 3 বিট দিয়ে শুরু করি তাহলে এরকম 8টা কোড তৈরি করা যাবে, 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এরকম সর্বোচ্চ 8টা কোড তৈরি করা যাবে, এর বেশি যাবে না। তার মানে 3 বিট দিয়ে সর্বোচ্চ কয়টা কোড করা যায়? 8টা। অর্থাৎ এটা হচ্ছে টু দি পাওয়ার n সংখ্যক, n এর মান আমরা যত দিব। এই n এর মান বলতে এখন বোঝাচ্ছে এরকম যে n এর মান যদি আমার 2 হয়, অর্থাৎ 2 বিটের হয়, তাহলে সর্বোচ্চ 4টা কোড হবে, এর বেশি হবে না। যদি আমরা 3 বিটের হয়, 3 হয়, তাহলে এখানে 8টা কোড হবে, এর বেশি হবে না। যদি 4 বিটের হয়, মানে 8টা বিট দিলাম, তাহলে এখানে সর্বোচ্চ কতগুলো কোড হবে? তাহলে এখানে কিন্তু আমাদের 16টা কোড তৈরি করা যাবে, 16টা কোড তৈরি করা যাবে। তাহলে আমরা আসলে করলাম কত দিয়ে? 3 বিট দিয়ে। আমরা বলছিলাম যে 3 বিটকে, এই যে অক্টাল সংখ্যাকে 3 বিট করে নিলাম, এর কারণটা কি? যে 3 বিট দিয়ে সর্বোচ্চ কয়টা কোড তৈরি করা যায়? 8টা। কিন্তু এর মানগুলো দেখো খেয়াল করে, যে এটা কিন্তু 0 এর বাইনারি, এটা 1 এর বাইনারি, এটা কিন্তু 2 এর বাইনারি, এটা 3 এর বাইনারি, এটা 4 এর বাইনারি, এটা 5 এর বাইনারি, এটা 6 এর বাইনারি, আর এটা 7 এর বাইনারি। তা খেয়াল করে দেখো যে 0 থেকে 7 এগুলো আসলে কি সংখ্যা? তা আমরা জানি যে 0 থেকে 7 হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যায় নিশ্চয়ই 7-এর বেশি নাই। আর যেহেতু 7-এর বেশি নাই, তাহলে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান তৈরি করতে গেলে 3 বিটের বেশি লাগবে না, 3 বিটের বেশি অবশ্যই লাগবে না। এই কারণেই অক্টালকে আমরা 3 বিটের কোড বলি। অর্থাৎ অনেক সময় পরীক্ষায় তোমাদের অনুধাবন প্রশ্নের মধ্যেও আসে যে কি, যে 3 বিটের কোড ব্যাখ্যা করো। 3 বিটের কোড বলতে এখন কি বোঝাচ্ছে? যে 3 বিটের কোড হচ্ছে আসলে মূলত কি, যে 3 বিটের কোড হচ্ছে অক্টাল। যে আমরা জানি যে অক্টাল সংখ্যায় সর্বোচ্চ 8টা কোড আছে, এই 8টা কোড তৈরি করতে গেলে 3 বিটের বেশি লাগবে না। অর্থাৎ 3 বিট দিয়ে সর্বোচ্চ 8টা কোড তৈরি করা যায়। এই কারণেই মূলত অক্টালকে 3 বিটের কোড বলা হয়, অক্টালকে 3 বিটের কোড বলা হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা বাইনারি থেকে অক্টাল এই পর্যন্ত শিখলাম। আর এরপরে আমরা যদি একই সংখ্যাটাকে আরেকটা শুধু আমি একটু দেখাবো, যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যদি আমরা যেতে চাই তাহলে কি করব? তাহলে এর নিয়মটা একই নিয়ম। অর্থাৎ তোমাদেরকে বুঝতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যায় কয়টা কোড আছে। যে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় কয়টা চিহ্ন আছে, যে 16টা। এই 16টা চিহ্নের কোড তৈরি করতে গেলে আমাদেরকে 4 বিটের বেশি লাগবে না। যেটা আমরা বলছিলাম, যেখানে 3 বিট দিয়ে যেহেতু 8টা হয়, এগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, নিশ্চয়ই 4 বিট দিয়ে 0 থেকে 15 পর্যন্ত হবে। অর্থাৎ যে মানগুলো হচ্ছে অক্টাল সংখ্যার মান। তো এই কারণেই আমাদেরকে খেয়াল করতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যায় যখনই আমরা দেবো, বাইনারি আর হেক্সাডেসিমাল সম্পর্ক হচ্ছে 4 বিটের। তাহলে আমরা 4 বিটের সংখ্যা যেহেতু, কাজেই আমাদের যদি এরকম হয়, প্রশ্ন হয় যে এই সংখ্যাটা, বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করো, হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে আমাদের কেমন হবে? তাহলে নিশ্চয়ই আমাদের এবার 4 বিট করে সাজাবো। এখানে এটা দিব দশমিকের জায়গায় দশমিক। এবার খেয়াল করে দেখো 1 1 1 0 4টা নিলাম। তারপর কি আছে 1 0 1 1 4টা নিলাম। যদি আরও থাকতো তাহলে আমরা, যদি একটা যদি থাকতো যাই থাক, আমরা 4টা বানাই নিতে হবে। ঠিক এই পাশেও তাই 1 0 1 1, এখানে কিন্তু আর নাই। তো 9 যদি থাকতো তাহলে আরও 3টা শূন্য দিয়ে আমাদেরকে 4টা বানাই নিতে হবে। মোট কথা 4 বিট করে তৈরি করতে হবে। কারণ আমরা জানি যে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। অক্টাল যেমন 3 বিটের কোড, হেক্সাডেসিমাল কিন্তু 4 বিটের কোড। এই জন্য আমাদের 4টা করে সাজাই নিতে হবে। নেওয়ার পর এটাও কিন্তু বাইনারি, যা সাজাই নিলাম, অর্থাৎ এটা আমরা 4 বিট করে সাজিয়ে পাইলাম। মান বসাবো, কিভাবে মান বসাবো?
আমরা জানি যে এটা কতর বাইনারি। এখন এইটা কীভাবে বের করব, যে এখান থেকে বের করা যাবে 1 2 4 8, আমরা জানি 4 বিটের, কাজে এরকম 4টার মধ্যে পাওয়া যাবে। খেয়াল করে দেখো যে এটা কি 0 1 1 1 0 1 1 1, তার মানে বোঝাই যাচ্ছে যে 4 দিয়ে 6 একে 7, এটা 7-এর কোড। এইটা কত, যে এটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো 1 1 0 1 1 1 0 1, তার মানে 8 4 12 একে 13, তার মানে এটা কার কোড, 13-র কোড। তোমরা একটা জিনিস খেয়াল করো ভালো করে, আমি এখানে 13 লিখতে পারি, নাও লিখতে পারি। না লিখে আমরা কি লিখব, আমরা আসলে মূলত 13-র জানি যে 10 সমান হচ্ছে 10, যখন আমরা মান পাবো তখন ওর জন্য একটা আমাদের চিহ্ন আছে, প্রতীক আছে, সেটা হচ্ছে এ। তাহলে 11 হইলে বি, 12 হইলে সি, 13 হইলে ডি, 14 হলে ই, 15 হলে এফ। তাহলে আসলে মূলত আমরা এই 13 লিখবো না, আমরা সরাসরি কি লিখতে পারি, এটা কত হয়েছে 13, 13 মানে ডি, তাহলে এখানে ডি লিখে দেবো। এখানে কি আছে 1 0 1 1, এখানে খেয়াল করো যে 1 0 1 1, তার মানে কার কার নিচে আছে 8 দিয়ে 10 আর একে 11, তাহলে 11 সমান কি হয়, 11 সমান বি, তাহলে আমরা এখানে বি। তাহলে এইবার সমান সমান চিহ্ন পাইলাম কি ডি 7.বি। এই যে আমরা এটা তৈরি করলাম, এটা হেক্সাডেসিমালে তৈরি করে গেছি। তাহলে অলরেডি আমরা মান পেয়ে গেছি। তাহলে আমাদের খুব সহজ, এখন আমরা যা কাজগুলো করবো এগুলো খুবই সহজ। আমাদের আসলে জটিল প্রক্রিয়া যেটা ছিল সেটা হচ্ছে মূলত বাইনারি থেকে আমরা যে দশমিকে রূপান্তর করলাম, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এখানে অনেক হিসাব নিকাশ ছিল, যার কারণে এটা একটু জটিল প্রক্রিয়া ছিল। বাদ বাকি যত আছে এগুলো আমাদের সহজ। অতএব আমরা সহজেই যেন এই কাজগুলো করতে পারি, তোমরা করতে পারো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে এখনও লিখবা, এখানে আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে এই দেওয়ার চেষ্টা করব, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমরা ক্লাসটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এই কারণেই তোমাদের আজকে এই পর্যন্তই রাখতে যাচ্ছি। অর্থাৎ আমরা কনভার্সন করলাম হচ্ছে 8টা, প্রথমে আমরা 6টা করছি, আর আজকে আরও 2টা নতুন করলাম, যে আমরা বাইনারি থেকে অক্টালে গেলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেলাম। এই যে আমরা আরও 2টা করলাম, সব মিলে 8টা, এরকম আরও 4টা আছে। হয়তো আগামী দিনে আমাদের কনভার্সনের কাজটা শেষ হয়ে যাবে। আমরা আগামী দিন যদি আজকের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি আগামী দিনে সেটা সমাধান তোমাদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, তো অথবা কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে সমাধানটা দিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই করোনার কালীন সময়ে এখনও যেহেতু আমরা করোনার প্রাদুর্ভাবে আছি, কাজেই একটু সচেতন থাকবো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাব, আর বাসায় ফিরে আসলে আমাদেরকে ভালো করে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে তারপর আমরা ঘরে প্রবেশ করব। তোমরা সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন আমি সুস্থভাবে আমরা থাকতে পারি, সবাই ভালোভাবে থাকতে পারি, এই কামনা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। খোদা হাফেজ।